আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? তো আজকে আমরা আমাদের ধারাবাহিকভাবে পদার্থের গঠনের 4 নম্বর লেকচার করব। এর আগে আমরা 3টা লেকচার করছি। 3টা লেকচারে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল পর্যন্ত পড়াইছিলাম। আজকে আমাদের পড়ানোর কথা ছিল বোর পরমাণু মডেল। তো দেখো, আজকে আমরা বোর পরমাণু মডেল থেকে পড়ানো শুরু করব। প্রথমে আমরা অধ্যায়ের নামটা লিখে নেই, পদার্থের গঠন, তাই না? অধ্যায়ের নাম কি ছিল? পদার্থের গঠন। এটাতে আজকে আমরা কি পড়বো বলছিলাম? বোর পরমাণু মডেল। এখন দেখো, বিজ্ঞানী বোর যে পরমাণু মডেলটা দিছিলেন সেটা আমরা একটু আলোচনা করব। তার আগে কিছু কথা বলবো। দেখো, বোর পরমাণু মডেল। দেখো, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে স্যার, রাদারফোর্ড তো পরমাণু মডেল আগেই দিয়েছেন, তাই না? 1911 সালে তো রাদারফোর্ড একটা পরমাণু মডেল প্রকাশ করছে, তাইলে আবার বোর পরমাণু মডেল আসলো কিসের জন্য? দেখো, আমরা গতদিনে একটা কথা বলছিলাম যে রাদারফোর্ড পরমাণু মডেলটা দিছে ঠিক আছে, বাট তার কিছু ত্রুটি ছিল। যে ত্রুটিটাকে আমরা কি বলছিলাম? সীমাবদ্ধতা। এই যে ত্রুটিটা, এই ত্রুটিটাকে সংশোধন করে পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর একটা পরমাণু মডেল প্রকাশ করেন, যেটা বোরের পরমাণু মডেল নামে পরিচিত। তাহলে দেখো, বোরের পরমাণু মডেল এটা প্রকাশ করা হয় কত সালে? গতদিন বলছিলাম তোমাদেরকে যে 1913 সালে, তাই না? বোরের পরমাণু মডেল প্রকাশ করা হয় 1913 সালে। দেখো, বোরের পরমাণু মডেলে রাদারফোর্ড পরমাণু মডেলের বেশ কিছু ত্রুটি সংশোধন করা হয়েছে, বাট বোরের পরমাণু মডেলটাও শতভাগ সংশোধন ছিল না। এখানেও কিছু ত্রুটি ছিল, বাট রাদারফোর্ড পরমাণু মডেলের বেশ কিছু ত্রুটি সংশোধন করছে। যেটা আমি যদি কি পয়েন্টে লিখি, কি কি ত্রুটি সংশোধন করছে এক কথায় যদি বলি, তাহলে হচ্ছে কক্ষপথের আকার। সে বলছে কক্ষপথের আকার। 2 নম্বরে বোর কথা বলছে হচ্ছে কৌণিক ভরবেগ নিয়ে। কৌণিক ভরবেগ, কক্ষপথের আকার, কৌণিক ভরবেগ। আর 3 নম্বর একটা, সেটা হচ্ছে কথা বলছে বিকিরিত আলোর শক্তির পরিমাণ। বিকিরিত আলোর শক্তির পরিমাণ। বিজ্ঞানী বোর তার পরমাণু মডেলে এই 3টা জিনিস নিয়ে কথা বলছেন। তাহলে তোমরা যদি এই 3টা জিনিস মাথায় রাখতে পারো, তোমরা ব্যাখ্যাগুলো ইজিলি বলতে পারবা। দেখো, এখন যদি বলি কি, রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা দেখছিলাম কি, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাই না? সেখানে বলছিলাম পরমাণুর কিন্তু কোনো আকার, মানে পরমাণুর ভিতরে ইলেকট্রন ঘোরার কক্ষপথের কোনো আকার বলা ছিল না। ছিল কি? ছিল না। শুধু বলা ছিল যে কি, নিউক্লিয়াস কেন্দ্র করে ইলেকট্রনগুলো কক্ষপথে ঘুরতে থাকে, বা ইলেকট্রনের বাহির, মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে ঘুরতে থাকে। কিন্তু বিজ্ঞানী বোর এই জিনিসটাকে সংশোধন করে বলছেন যে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। যদি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে দেখায়, দেখো, এটা ধরো যে নিউক্লিয়াস, এর বাহিরে কি আছে? বিভিন্ন ধরনের শক্তি স্তর বা কক্ষপথ আছে। হ্যাঁ, দেখো, নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনগুলো ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। এগুলা ইলেকট্রনগুলা, মানে প্রত্যেকটা ইলেকট্রন নির্দিষ্ট অনুমোদিত, মানে নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে। নিউক্লিয়াসটা আমার মিডলে হয় না, আমি যদি মিডলে দেই তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের জন্য। দেখো, তাহলে কি এটা নিউক্লিয়াস? নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করতেছে? ইলেকট্রনগুলা ঘুরতেছে বললাম, তাই না? কিন্তু কি বললাম, যে নিউক্লিয়াসগুলা, মানে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলা, ধরো যে একটা ইলেকট্রন
কোনো পরমাণু যদি ইলেকট্রন একটা হয়, সেই ইলেকট্রনটা চাইলেই এটাতে বা এটাতে ঘুরতে পারবে না, তাকে প্রথমটাতেই ঘুরতে হবে। ইলেকট্রন প্রথমটাতেই ঘুরতে হবে, 2টা হলেও প্রথমটাতে হবে, 3টা হলে পরেরটাতে যাবে, দেন 10টা 11 নাম্বার হলে পরেরটাতে যাবে। এগুলো ধীরে ধীরে আমরা ইলেকট্রন বিন্যাসে শিখবো। বাট এইটুকু মনে রাখো যে কোনো ইলেকট্রন চাইলেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারবে না। এই ইলেকট্রনগুলো ঘোরার জন্য নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ আছে, সেই কক্ষপথে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। আর এই যে নির্দিষ্ট ব্যাসার্ধের প্রত্যেকটা অনুমোদিত কক্ষপথগুলো আছে না, এই কক্ষপথগুলোকে তিনি নামকরণ করছেন যে প্রধান শক্তি স্তর, অরবিট, শেল বা প্রধান কক্ষপথ। কি বললাম? প্রধান শক্তি স্তর, অরবিট, শেল বা প্রধান কক্ষপথ, 4টা নামই তোমাদের শিখতে হবে। এগুলা হচ্ছে এই তো নির্দিষ্ট যে কক্ষপথগুলো আছে ইলেকট্রন ঘোরার জন্য, এই কক্ষপথগুলোকে বলা হয় প্রধান শক্তি স্তর, অরবিট, শেল, প্রধান কক্ষপথ। এই প্রধান শক্তি স্তর বা অরবিট, শেল, প্রধান কক্ষপথ বা হচ্ছে আরেকটা নাম বললাম যেটা, যে কি বললাম, প্রধান শক্তি স্তর, অরবিট, শেল, প্রধান কক্ষপথ, 4টাই তো বললাম। এগুলাকে প্রকাশ করা হয় এন দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা। তাহলে যদি লিখি, আমি একটাই লিখে দিচ্ছি, তোমরা সবগুলা লিখবা, আমি পরে ব্যাখ্যাও লিখে দেব। প্রধান শক্তি স্তর, একে প্রকাশ করা হয় এন দ্বারা। কি দ্বারা? স্মল এন দ্বারা। এই এন এর মান কত হইতে পারে? এন এর মান 1 থেকে শুরু করে যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। কি হইতে পারে? যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে, অবশ্যই ধনাত্মক হতে হবে, তাকে হয় যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। এখন বিজ্ঞানী বোর এখানে কিছু একটু স্পেশালিটি মেনটেন করছেন, সেটা হচ্ছে তিনি দেখাইছেন যখন এন এর মান 1 হয়, কি হয়? 1 হয়, তখন সেটাকে তিনি বলছেন কে শেল বা কে শক্তি স্তর। এন এর মান যখন 2 হয় তখন তাকে বলছেন এল শেল। এন এর মান যখন 3 হয় তখন সেটাকে বলছেন এম শেল। আর এন এর মান যখন 4 হয় তখন সেটাকে বলছেন এন শেল। আশা করি এই কথাটুকু তোমাদেরকে আমি বুঝাইতে পারছি যে কি প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হয় এন দ্বারা। এন এর মান 1 থেকে শুরু করে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। এখানে বিজ্ঞানী বোর একটা স্পেশালিটি দেখাইছেন, সেটা হচ্ছে এন এর মান যখন 1 তখন সেটাকে কে শেল নামকরণ করছেন, এন এর মান যখন 2 তখন সেটাকে এল শেল নামকরণ করছেন, এন এর মান 3 হলে এম শেল, এন এর মান 4 হলে এন শেল। এখন দেখো, তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে এটাতে আমরা কেমনে বুঝবো কোনটা কি। দেখো, এগুলাতে এই প্রত্যেকটা বৃত্তাকার সার্কেলকেই তো বলছে, মানে বৃত্তাকার যে রেখাগুলো সেগুলোকেই তো বলতেছি আমরা কি, সেগুলা হচ্ছে প্রধান শক্তি স্তর। তার মানে কি এটা প্রধান শক্তি স্তর না? এটা তো প্রধান শক্তি স্তর। তাহলে এটাতে এন সমান সমান কি? প্রথম নাম্বার, তাহলে এন সমান সমান 1। তাহলে এন সমান সমান যেহেতু 1, তার মানে এটাকে আরেকটা কি নাম ডাকা হয়? কে শেল বলা হয়। এটার ক্ষেত্রে দেখো এন এর মান কত? 2, তার মানে এটাকে কি বলা হয়? এল শেল। এটার ক্ষেত্রে দেখো এন এর মান কত? 3, এটাকে বলা হয় এম শেল। এটার ক্ষেত্রে দেখো এন এর মান কত? 4, তাহলে এটাকে বলা হয় এন শেল। তাহলে তোমার কোশ্চেনে যদি 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার, 4 নাম্বার বা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে না বলে যদি কে শেল, এম শেল, এন শেল এইগুলো বলে, তাহলে তুমি বুঝতে পারবে না কোন শেল। বললো যে তোমার এল শেলে ইলেকট্রন আছে, তাহলে কয় নাম্বার কক্ষপথে আছে? সেটা 2 নাম্বার কক্ষপথে, কারণ এল এর মান কত? 2। যদি বলে এন শেল তাহলে কত? 4 নাম্বার। যদি বলে এম তাহলে 3, কে বললে 1। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো আসো আমরা এই জিনিসটা যদি একটু আমাদের বইয়ের ভাষায় লিখি তাহলে কিরকম হয় তোমাদেরকে লিখে দিচ্ছি আমি। দেখো 1 নাম্বার কি লিখতেছি আমরা, যে পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে, পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রনগুলো ইচ্ছে মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। ঘুরতে পারে না, যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না।
তাহলে কি বললাম, এদের প্রত্যেকটা ইলেকট্রনের ঘোরার জন্য নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত কক্ষপথ আছে। তাহলে কি লিখবো, এরা নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত, বানানটা ভুল হইতে পারে, তোমরা একটু দেখে নিও, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। ঠিক আছে, এখন এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথকে কি বলা হয়, এই অনুমোদিত, বানানটা তোমরা একটু দেখিও, হ্যাঁ, অনুমোদিত বৃত্তাকার কক্ষপথকে কি কি বলা হয়, নামগুলো আমি তোমাদেরকে অন্য কালি দিয়েই লিখে দেই। সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ, প্রধান শক্তি স্তর বা অরবিট বা শেল বা কি প্রধান কক্ষপথ। মাঝখানে আমি বাগুলা লিখিনি, কারণ বাগুলা আমি তোমাদেরকে কালো কালি দিয়েই দেখাই। তাহলে কয়টা নাম বললাম, 4টা নাম, প্রধান শক্তি স্তর, অরবিট, শেল বা প্রধান কক্ষপথ। বলে লিখি, তোমাদের এখানে সৃজনশীলের ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রধান শক্তি স্তর কাকে বলে, বা শেল কাকে বলে, বা অরবিট কাকে বলে, বা প্রধান কক্ষপথ কাকে বলে। মনে রাখবা এটাকে কিন্তু অরবিট বলে। কি বলে, অরবিট, নট অরবিটাল। অরবিটাল আলাদা জিনিস, অরবিটটা আলাদা জিনিস। এটা অরবিট, এই নামটা বেশি ইম্পর্টেন্ট, বেশি ভালোভাবে মনে রাখবা, এই সংজ্ঞাটা তোমাদের পরীক্ষাতে আসে। তাইলে এরটা গেল। এখন আমরা কি বললাম, এই প্রধান শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা একটু লিখি। প্রধান শক্তি স্তরকে কি কি দ্বারা প্রকাশ করছিলাম আমরা, প্রধান শক্তি স্তরকে এন দ্বারা, তাই না, এন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করলাম, এন এর মান কি করতে হবে, এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখবা, এন সমান 1 2 3 4 ডট ডট দিয়ে রাখো, যে মানে কি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। জিনিসটা আমি তোমাদের আগে ওই পাশে বুঝাইছি। এখানে একটু স্পেশালিটি কি, এন সমান সমান 1 হলে সেটাকে কে শক্তি স্তর বলা হয়, এন সমান সমান 2 হইলে সেটাকে এল শক্তি স্তর বলা হয়, এন সমান সমান 3 হইলে সেটাকে এম শক্তি স্তর বলা হয়, আর এন সমান সমান 4 হইলে সেটাকে এন শক্তি স্তর বলা হয়। এই 4টা জিনিস একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে। জিনিসগুলো আমি তোমাদেরকে প্রথমে এখানে বুঝে দিছি, হ্যাঁ। এরপরে আসো, এরপরে আমাদের একটা কথা ছিল যে বিকিরিত শক্তির পরিমাণ, তাই না। তাহলে এটা নিয়ে একটু আগে কথা বলি, তারপরে আমরা কৌণিক ভরবেগে যাচ্ছি। মনে রাখবা ইলেকট্রন, দেখো যে এখানে যদি আমি একটু ইলেকট্রন তোমাদেরকে দেখাই, দেখো যে এখানে ইলেকট্রন আছে, এখানেও ইলেকট্রন আছে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এইভাবে ইলেকট্রনগুলো দিচ্ছি, হ্যাঁ। ইলেকট্রনগুলো কিভাবে থাকে আমরা পরবর্তীতে শিখবো। দেখো এই প্রত্যেকটা বোল্ড অংশগুলোকে একটা করে ইলেকট্রন। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যখন তোমার নিজের বাসাতে আসো তখন কি তোমার কোনো কিছুতে বাধা বা কোনো কিছু তোমাকে বেশি করতে হয়, কম করতে হয়, এরকম না, তুমি কিন্তু তোমার স্বাধীনতা মতোই চলতে পারো। ঠিক তেমনই এগুলা, এই ইলেকট্রনগুলো যখন নিজের কক্ষপথে ঘোরে, মানে ও যে কক্ষপথে থাকার কথা সেটাতেই যখন থাকে, তখন সে কোনো শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না। তুমি নিজের বাড়িতে কোন জায়গায় কি জিনিস আছে সেটা কিন্তু তোমার কারো থেকে শুনেও নিতে হয় না, বা কাউকে বলেও দিতে হয় না, তোমার বাড়ির সবাই কিন্তু এই জিনিসটা জানে। বাট অন্য একটা বাড়িতে গেলে কিছু জিনিসের কথা তোমাকে শুনে নিতে হয়, অথবা কিছু জিনিস অন্য কেউ খুঁজলে তুমি যেহেতু হয়তো বা যদি সেটা দেখে থাকো তাহলে বলে দিতে পারো যে ওইটা ওখানে আছে। এ কথা জানার দরকার নেই, জাস্ট এটা মনে রাখো যে অনুমোদিত কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণও করে না, বর্জনও করে না। কি বললাম, অনুমোদিত কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। বর্জনকে এখানে শুদ্ধ ভাষায় বলা হয়েছে বিকিরণ। তাহলে সেই জিনিসটা লেখো যে
অনুমোদিত বা নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো শক্তি শোষণ বা বিকিরণ করে না। আশা করি এই পর্যন্ত যে কয়টা কথা বলছি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই ইলেকট্রনটা ওর 1 নম্বর কক্ষপথের ইলেকট্রনটা 1 নম্বর কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। 2 নম্বরের ক্ষেত্রে 2 নম্বরে থাকলে এটা কোনো শোষণ বা বিকিরণ করে না। 3 নম্বরে গেলে 3 নম্বরেরটা 3 নম্বরে কোনো শক্তি শোষণ বিকিরণ করবে না। 4 নম্বরেরটা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। তার মানে কি বুঝলাম? নিজস্ব কক্ষপথে ঘোরার সময় কোনো ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বর্জনও করে না। রাদারফোর্ড পরমাণু মডেলে আমরা দেখছিলাম ম্যাক্সওয়েল বলছিল কক্ষপথে ঘোরার সময় কি ইলেকট্রনগুলো ক্রমাগত শক্তি হারাবে। এই কথাটার উপর ভিত্তি করে বোর পরমাণু এই মডেলে এটা অ্যাড করেন বা প্রমাণ করেন যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তাহলে যদি শক্তি শোষণ বা বিকিরণ না করে তার মানে শক্তি তার একই থাকবে। তার মানে কি সে ধীরে ধীরে কি নিউক্লিয়াসে পতিত হবে? হবে না। তার মানে পরমাণু অস্তিত্ব বিলীন হবে না। বুঝতে পারছো? দেখো এখানে ইলেকট্রনগুলো যে শোষণ বা বিকিরণ, ইলেকট্রিসিটির একটু সমস্যার কারণে একবার ব্ল্যাঙ্ক করলো, এই জিনিসটা বলে দিলাম। তোমাদের ভিডিও বা ফোনের কিছু হয়েছে এরকম কিছু না। দেখো কি কোন কথা বললাম যে ওই তো ইলেকট্রন যদি শক্তি না হারায় তাহলে নিউক্লিয়াসে পতিত হবে না, তার মানে পরমাণুর অস্তিত্ব ঠিক থাকবে। বোর সেটা প্রমাণ করছেন। তাহলে দেখো আমি এখন পর্যন্ত কি বললাম? পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ইচ্ছে মতো কোনো কক্ষপথে ঘুরতে পারে না। হ্যাঁ, সেটা আমরা দেখছি। এরা নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথকে প্রধান শক্তি স্তর বা অরবিট বা শেল বা প্রধান কক্ষপথ বলে। বারবার বলতেছি, 4টা নাম আলাদা লিখে দিছি, এই 4টা নাম মনে রাখতেই হবে। প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান কি হতে পারে? এন এর মান হতে পারে 1 2 3 4 বা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যায় এন এর মান, কোনো ভগ্নাংশ হবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। এন এর মানের ক্ষেত্রে দেখো কিছু স্পেশালিটি আছে। এন সমান 1 হলে কে শক্তি স্তর, এন সমান 2 হলে এল শক্তি স্তর, এন সমান 3 হলে এম শক্তি স্তর, এন সমান 4 হলে এন শক্তি স্তর। এরপরে কি বললাম? ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় কি করে না? কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তো এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। এর পরেরগুলো এখন আমরা লিখবো, সেটা দেখো। দেখো এরপরে বোর পরমাণু মডেলে বিজ্ঞানী বোর বলছেন কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান, কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কি বলছেন? কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? সূত্রটা আমি আগে লিখে দেই। mvr is equal nh divided twice পাই। উপরে এটা কিন্তু n, হ্যাঁ এটা h, nh ডিভাইডেড টুয়াইস পাই। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কৌণিক ভরবেগ জিনিসটা কি? ভরবেগ কি? ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ কি? বৃত্তাকার পথে ঘুরলে, এখানে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরতেছে না, দেখো এরকম যদি বৃত্তাকার কক্ষপথে ঘুরে তাহলে কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। তার মানে ইলেকট্রনটা যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে কি সে ধীরে ধীরে এদিকে যাবে। ধরো যে এখান থেকে এইটুকু আসলো, তার মানে কি এখানে একটা সে কোণ উৎপন্ন করবে না? অবশ্যই কি কোণ উৎপন্ন করবে। ধরো এখানে আসছে, হ্যাঁ রেখাটা সোজা করার জন্য আমি এখানে দেখালাম, এখানে আসছে, তাহলে কি একটা কোণ উৎপন্ন করছে। তার মানে কি এই কোণের কারণে এই ভর আর বেগের ভর আর যে বেগটা হলো এটা যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে আর যার কারণে একটা কোণ সৃষ্টি হচ্ছে, এই কারণে ভর এম এবং ভি এই বেগের সাথে ব্যাসার্ধ আর গুণন করে দেওয়া হয়। তাহলে ব্যাসার্ধ ভর আর বেগের সাথে আর ব্যাসার্ধ গুণন করে দিলে কৌণিক ভরবেগ পাওয়া যায়। বুঝাইতে পারছি?
এটা তোমাদের এখানের পড়া নয়, এটা ফিজিক্সের পড়া। ফিজিক্সে অনেক সুন্দরভাবে তোমরা এটা জানতে পারবা। আপাতত এইটুকু আমাকে বিশ্বাস করো যে কৌণিক ভরবেগকে আমরা রসায়নে বলবো mvr। তাহলে mvr ইজ ইকুয়াল NH ডিভাইডেড টোয়াইস পাই। এই সূত্র থেকে তোমাদের এই লেভেলে কোনো ম্যাথ আসে না, তোমাদের পরবর্তী লেভেল উচ্চ মাধ্যমিক লেভেলে যখন যাবা তখন তোমাদের এখান থেকে ম্যাথ করতে হবে। আপাতত এখান থেকে কিছু লাগবে না। হ্যাঁ, তো এখান থেকে কী কী জানতে হবে দেখো, এই জিনিসগুলার পরিচয় জানতে হবে। কোনটার পরিচয় কি লিখে দেই, m হচ্ছে ইলেকট্রনের ভর। m কি, ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত আমি তোমাদেরকে আগেও লিখে দিয়েছিলাম, 9.110 ইন্টু 10⁻31 কেজি। মাস্ট বি এখানে কেজিতে নিতে হবে। কিসে নিতে হবে? কেজি। তোমাদের আগে পরমাণুর গাঠনিক কণা পড়ানোর সময় আমি ইলেকট্রনের ভর গ্রাম এবং কেজি দুইটাতেই দিছিলাম। গ্রামে কত, 10⁻28 গ্রাম, আর কেজিতে হলে 10⁻31 কেজি। অবশ্যই এখানে কেজিতে নিতে হবে, বারবার বলতেছি, মনে রাখবা। হ্যাঁ, ভি কি, ভি হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের বেগ। কি বললাম? কক্ষপথে ইলেকট্রনের বেগ। কক্ষপথে ইলেকট্রনের বেগকে আমরা কি বলতেছি? ভি। আর কি, অনুমোদিত কক্ষপথের ব্যাসার্ধ। কি, অনুমোদিত কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, এখন আসো এরপরে কি আছে, এইচ। আগে এইচ এর পরিচয় জানি, এন এর পরিচয় তো আমরা জানি। এইচ কি, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। কি, এই ধ্রুবকটা আবিষ্কার করেন বিজ্ঞানী প্লাঙ্ক, আর তার নাম অনুসারে এই মানটাকে প্লাঙ্ক ধ্রুবক বা প্লাঙ্ক কনস্ট্যান্ট বলা হয়। এটার একটা নির্দিষ্ট মান আছে, যে মানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। কি বললাম? 6.626 ইন্টু 10⁻34 বা 10⁻34। ইনভার্স বললে মাইনাস বলতে হবে না, আর মাইনাস বললে ইনভার্স বলা লাগবে না। 10⁻34 অর 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। খুবই গুরুত্বপূর্ণ এই মানটা, মনে রাখতে হবে। আর এন কি, এন হচ্ছে প্রধান শক্তি স্তর। আর প্রধান শক্তি স্তরের মান কত হয়? 1, 2, 3, 4, যে কোনো পূর্ণ সংখ্যায়। তাহলে দেখো, কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কি, mvr ইজ ইকুয়াল NH ডিভাইডেড 2π। এখানে কিন্তু এই পুরাটা মিলেই কৌণিক ভরবেগ বোঝায়। এটা কিন্তু কৌণিক ভরবেগ। হ্যাঁ, কৌণিক ভরবেগ বা mvr। তুমি যদি এখানে কৌণিক ভরবেগ সমান সমান NH ডিভাইডেড টোয়াইস পাই লেখো, সেটাও সঠিক, অথবা mvr সমান NH ডিভাইডেড টোয়াইস পাই লিখলেও সঠিক। এই mvr কিন্তু কৌণিক ভরবেগ বোঝাচ্ছে, বুঝতে পারছো? তাহলে তোমাদেরকে যদি বলে কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তাহলে NH ডিভাইডেড টোয়াইস পাই। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, তাহলে এখানে n এর মানটাই শুধু জানা, এইচ এর মান জানি, টুর মান জানি, পায়ের মানও জানি। তাহলে n এর জায়গায় 2 বসে দিলে দ্বিতীয় কক্ষপথেরটা পাবো, n এর জায়গায় 3 বসে দিলে তৃতীয় কক্ষপথের পাবো। এখানে তোমাদের একটু এমসিকিউ হয়, আমি যদি বলে দেই যে এরকম দেয় অনেক সময়, যে দ্বিতীয় কক্ষপথে, এখানে একটু দেখো, এটা তোমাদের মাঝে মাঝে দেখা যায় দ্বিতীয় কক্ষপথে। কি বললাম? দ্বিতীয় কক্ষপথে বা এল শেলে, যে কোনো একটা থাকতে পারে, ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। কোনো মান দেওয়া থাকে না, অপশন থাকে এরকম যে 3h ডিভাইডেড 2π, খ নাম্বারে থাকে 2h ডিভাইডেড, মানে অপশন এক একটা এক এক রকম থাকে। হ্যাঁ, গ নাম্বারে ধরো যে থাকলো h ডিভাইডেড 2π, আর ঘ নাম্বারে থাকলো h ডিভাইডেড π। তাহলে এখন দেখো তো উত্তর কোনটা হবে। এখানে যদি আমি একটু ব্যাখ্যাটা লিখে দেই, তাহলে দেখো ব্যাখ্যা, ওই উত্তরের ব্যাখ্যা লিখতেছি। হ্যাঁ, মানে এই প্রশ্নের আমরা কৌণিক ভরবেগের সূত্র কি জানি, NH ডিভাইডেড টোয়াইস পাই। তাহলে এখানে কোনটা বলছে, দ্বিতীয় শক্তি স্তর বা এল, দ্বিতীয় শক্তি স্তর বা এল। তাহলে n এর মান কত? 2। তাহলে এখানে n এর মান যদি 2 বসে দেই, 2h ডিভাইডেড 2π। তাহলে এখানে 2 কাটা যায়, থাকে কি h ডিভাইডেড পাই। তাহলে h ডিভাইডেড পাই যদি থাকে, তাহলে সঠিক উত্তর কোনটা? এটা।
বুঝতে পারছো? এই জিনিসগুলো দেখে ঘাবড়ানোর কিছু নেই, খুবই সহজ জিনিস আছে, তোমরা ধীরে ধীরে এগুলো সলভ করতে পারবে। তো আসো এরপরে আমরা পরের পার্টে চলে যাই। কৌণিক ভরবেগেরটাও দেখলাম। এখন আমরা দেখব তোমাদের বইয়ে পয়েন্টগুলা বড় বড় করে দেওয়া আছে, আমি তোমাদেরকে কাটে কেটে ছোটো করে দিচ্ছি। আমার এইভাবে লেখো, বইয়ের ভাবে লেখো, সবই সঠিক, বাট তোমার মেইন কথাগুলো থাকলেই হলো। হ্যাঁ, দেখো আমরা বললাম ইলেকট্রনগুলো যখন নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, কি করে? নির্দিষ্ট কক্ষপথে ঘোরে, তখন কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা বেলুন ফুলাইছো, বেলুনটা ফুলে নির্দিষ্ট মাপ পর্যন্ত ফুলাইছো, এরপরে তুমি যদি আরো বেলুন ফুলাইতে চাও বা আরো বড় করতে চাও, তোমাকে ওর ভিতর কি বাতাস দিতে হবে না? ওর ভিতরে কিন্তু বাতাস দিতে হবে। আর ভিতরে বাতাস দিলে বেলুনটা বাতাস কি করতেছে? শোষণ করতেছে, করতেছে কি না? কিভাবে বুঝাই দেখো, এখানে এরকম একটা বেলুন তুমি এখানে ফুলাইছো, তুমি ধরো এটাকে আরো এরকম ফুলে বড় করবা, তাহলে কি করতে হবে? তোমাকে ভিতরে বাতাস দিতে হবে। আর যদি ভিতরে বাতাস দাও, তাহলে সে বাতাসটা বেলুন কি করতেছে? শোষণ করতেছে না? শোষণ করতেছে, মানে বেলুন তো সে বাতাসটা কি খাচ্ছে না, গ্রহণ করতেছে। এই গ্রহণ করতেছে, এটাকে আমরা কি বলছি? শোষণ করতেছে। আবার তুমি করলা কি, বেলুনটাকে না ওইরকম তুমি বড় করবা না, তুমি বললা যে আমি বেলুনটাকে ছোট করব, তাহলে কি তোমাকে বাতাসটা বের করে দিতে হবে, বের করতে হবে। এই বের করাটাকে আমরা বলতেছি বিকিরণ। কি বলতেছি? বিকিরণ করবে। তাহলে শোষণ বা বিকিরণ কি বুঝলাম? ঠিক এখানে দেখো, ইলেকট্রন যখন এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসবে, এখন নিম্ন শক্তি স্তর কি উচ্চ শক্তি স্তর কি? এন এর মান যত কম সেই শক্তি স্তর তত নিম্ন শক্তি স্তর, আর যে শক্তি স্তরের এন এর মান যত বেশি সেই শক্তি স্তর উচ্চ শক্তি স্তর। তাহলে এখানে দেখো, এখানে এন এর মান 2, এখানে এন এর মান 3, তাহলে এখানে কি 2 থেকে 3 তে যাচ্ছে, তার মানে এন এ যখন 2 থেকে 3 তে যাচ্ছে তখন কি সাইজে বড় হওয়া লাগতেছে না? এই যে দেখো বেলুনের সাইজের মতো কি এই কক্ষপথটার সাইজও বড় হয়ে গেল। তাহলে সাইজ যেহেতু বড় হচ্ছে, তাহলে কি সে শক্তি নেবে না? এইটুকুতে ঘুরতে তার যে শক্তি লাগছে, এটাতে ঘুরতে তার অবশ্যই বেশি শক্তি লাগবে। তাহলে সেই শক্তিটা সে কি করবে? এই শক্তিটা সে বাইরে থেকে শোষণ করবে। কি করবে? শোষণ করবে। আবার দেখো আরেকটা যদি দেখাই, উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে যায়, কি বললাম? ধরো যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেছে, তাহলে দেখো এখানে সাইজ যেটা আছে তার সাথে তুমি আরো ছোট সাইজ করতেছো, তার মানে এই সাইজটা বড়, এর চেয়ে ভিতরের সাইজটা কি ছোট। তাহলে সাইজ যেহেতু ছোট করতেছো, ছোট করতে চাইলে কি করতে হবে? ভিতর থেকে শক্তি বের করে নিয়ে আসতে হবে। তাহলে এই যে শক্তি বের করে নিয়ে আসা, এটাকে বলে বিকিরণ করবে। তাহলে কি করবে? শক্তি বিকিরণ করবে। তাহলে কি শক্তি শোষণ করবে এবং শক্তি বিকিরণ করবে। কথাটা আমরা সাজাই যদি লিখি তাহলে কি হবে দেখো, ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময় কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, এটা আমরা আগেই দেখছি। এটাতে যদি এখন বলি দেখো, তাহলে কথাটা কিরকম হয় যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি কি করে? নিম্ন থেকে উচ্চতে যাচ্ছে, তখন কি করবে? শোষণ করবে। শক্তি শোষণ করে এবং উচ্চ শক্তি স্তর থেকে, কি বললাম? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় তাহলে কি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি শোষণ করতেছে, তাহলে উচ্চ থেকে যদি নিম্নে আসে তাহলে কি বললাম? শক্তি বিকিরণ করবে। যাওয়ার সময় শক্তি কি করে? বিকিরণ করে। এই যে শক্তি যে বিকিরণ করলো, এই বিকিরিত শক্তির মান কত? তোমাদের বইয়ে জিনিসটা ডিরেক্ট লেখা আছে হচ্ছে এইচ নিউ ডিভাইডেড এইচ সি ডিভাইডেড ল্যামডা। তোমরা অনেকেই মনে করো যে এইচ নিউ সমান সমান মনে হয় এইচ সি ডিভাইডেড ল্যামডা। আসলে এরকম কিছু নয়, আমি তোমাদেরকে এই জিনিসটা ভালো করে বলে দিচ্ছি। দেখো
এই যে শক্তি শোষণ বা বিকিরণ করলো, এই শক্তি বিকিরিত শক্তির পরিমাণ, তাহলে কি বিকিরিত শক্তির পরিমাণ, এই বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে সমান সমান এইচ নিউ। তোমাদের বইয়ে এইচ নিউ লেখা আছে, এই চিহ্নটা যেটা দেওয়া আছে এটার নাম হচ্ছে নিউ। কি নিউ, কেউ ভি পড়বা না, অবশ্যই এটা ভি পড়বা না, এটা কি পড়বা, নিউ পড়বা। নিউ, আবারও বলতেছি নিউ, নতুনের ইংরেজি কি নিউ, সেই নিউ, এইচ নিউ। তাহলে এই যে এইচ নিউ পড়লাম, এই যে এখানে আমরা আলোর বেগ সি সমান সমান ল্যামডা নিউ জানি, কি জানি, ল্যামডা নিউ। এখান থেকে আমরা কি বলতে পারি, নিউ সমান সমান সি ডিভাইডেড ল্যামডা বলতেই পারি এখানে। তাহলে এখান থেকে নিউ সমান সমান সি ডিভাইডেড ল্যামডা, তাহলে এই ল্যামডার জায়গায় যদি মান বসাই তাহলে কি হয়, এইচ সি ডিভাইডেড ল্যামডা। তাহলে কি উপরে এইচ সি থাকে, নিচে ল্যামডা থাকে। তোমাদের বইয়ে করছে কি, এই এইচ নিউ এর জায়গা, এখানে নিউ এর মানটা বসাইছে, বাট সেই জিনিস না বলে এইচ সি ডিভাইডেড ল্যামডা এইভাবে বলে দিছে, কোনো নিউ এর মানটা যে বসাইছে সেটা বলেনি। ওই জন্য তোমাদের মুখস্থ করে কিভাবে, এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড ল্যামডা। আসলে এইচ নিউ ইজ ইকুয়াল এইচ সি ডিভাইডেড ল্যামডা না, এই বিকৃত শক্তির পরিমাণ হচ্ছে এইচ নিউ। এই নিউ এর আবার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, সি ডিভাইডেড ল্যামডা। নিউ এর জায়গায় সেই মানটা বসে দিলে আমরা এইচ সি ডিভাইডেড ল্যামডা পাই। তার মানে বিকৃত শক্তির পরিমাণ এটা অথবা এটা যে কোনোটাতে আমরা বের করতে পারি। বুঝতে পারছো আমার কথা? প্রথমটাতে এমভি আর ইজ ইকুয়াল কৌণিক ভরবেগ বুঝাইলো, বাট এখানে বিকৃত শক্তির পরিমাণ এটা দিয়েও বের করতে পারবো, এটা দিয়েও বের করতে পারবো। বুঝাইতে পারছি কথাটা? তাহলে তোমরা এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে এখন। তারপরে দেখো কি করলো, এই যে বিকিরিত শক্তিটা পাইলাম, বিজ্ঞানী বোর বলছে এই বিকিরিত শক্তিটাকে যদি আমরা কোনো মানে বিকিরিত যে শক্তি পাইলাম, এই শক্তিটা পাওয়ার সময় দেখো এই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় ইলেকট্রনগুলা শক্তি বিকিরণ করবে। কি শক্তি বিকিরণ করে, এর সাথে কি করে, আলোক বর্ণালী, একটি আলোক বর্ণালী সৃষ্টি করে, আলোক বর্ণালী সৃষ্টি করে। কি করে, আলোক বর্ণালী সৃষ্টি করে। এটা কিভাবে জানবো, প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করলে। তাহলে এই শক্তিটাকে যখন আমরা প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করব তখন দেখব কি এই বিকিরিত শক্তিটা কি এক ধরনের আলোক বর্ণালী সৃষ্টি করে। বুঝাইতে পারছি? তাহলে কি বিকিরিত শক্তিকে প্রিজমের মধ্যে প্রবেশ করালে একটি কি সৃষ্টি হয়, আলোক বর্ণালী সৃষ্টি হয়। একটি আলোক বর্ণালীর সৃষ্টি হয়। বুঝাইতে পারছি কথাটা? তাহলে বিকিরিত শক্তির পরিমাণ কি, এইচ নিউ। এই নিউ এর এখানে এইচ নিউ এর পরিবর্তে লিখলাম সি ডিভাইডেড ল্যামডা, আর এইচ সি ডিভাইডেড ল্যামডা এখানে গুণ করে লিখলাম। তাহলে এইটা আর এইটা একই কথা, এইটা আর এইটা একই জিনিস। বুঝাইতে পারছি? তারপরে কি বললাম, এই বিকিরিত শক্তিকে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করলে একটা আলোক বর্ণালী দেখতে পাই। তো এইটুকু তোলা হলে আমি এটা মিশে দিই, যে এরগুলোর পরিচয় আছে, পরিচয়গুলো আমি তোমাদেরকে লিখে দিই। এটাও মুছে দিলাম। হ্যাঁ, দেখো সূত্রটা আমরা কি দেখছিলাম, এইচ নিউ বা এইচ সি ডিভাইডেড ল্যামডা। এই জিনিসটা কি আশা করি তোমাদেরকে আমি এখন বুঝাইতে পারছি না? দেখো আমি যদি এগুলোর এখন পরিচয় লিখে দেই তাহলে কোনটার পরিচয় কি, দেখো এইচটা কি, এইচটা আমরা আগেও দেখছি কি প্লাঙ্ক ধ্রুবক, যার একটা কি নির্দিষ্ট মান আছে, তাই না? প্লাঙ্ক ধ্রুবকের নির্দিষ্ট মান আছে, যেটা আগেও লিখে দিচ্ছি 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। নিউটা কি, নিউটা হচ্ছে শোষিত বা
শক্তি শোষণ বা বিকিরণ করলো না, সেই শোষণ বা বিকিরিত শক্তির সূত্রে আমরা কি জানলাম, এইচ নিউ। তাহলে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক কি বললাম, কম্পাঙ্ক এর একক আছে, কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড বা হার্জ। কি বললাম, পার সেকেন্ড বা হার্জ, এইচ জেড এটা। হ্যাঁ, তোমরা আবার অনেকেই আমি যেভাবে লিখছি এটাই লেখো, তো এইচ জেড, হার্জকে প্রকাশ করা হয় এইচ জেড দ্বারা, এইচ বড় হাতে জেডটা ছোট হাতের, বা পার সেকেন্ড। এরপরে কি, সি হচ্ছে আলোর বেগ। কিসের বেগ, আলোর বেগ। আলোর বেগ কত এটা একটু জানতে হবে, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আলোর বেগ কত দ্রুত দেখো, 1 সেকেন্ডে 10⁸, মানে 3-এর পরে 8টা শূন্য। কয়টা, 8টা শূন্য। 3-এর পরে 8টা শূন্য দিলে আমরা যত বড় একটা সংখ্যা পাবো সেই বেগে আলো প্রত্যেক সেকেন্ডে চলে, আলোর বেগ। আর হচ্ছে ল্যামডা কি, এই শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। কি বললাম, শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। দৈর্ঘ্যের একক কি, মিটার। তাহলে এর একক কি হবে, মিটার। তাহলে একক কি, মিটার। তাহলে সবগুলোর পরিচয় আমরা এখানে জানলাম, 4টা জিনিস আছে, 4টা জিনিসের পরিচয় আমরা এখানে জানলাম। ঠিক আছে, তো এটাই ছিল মূলত বিজ্ঞানী বোরের পরমাণুর মডেল। তো এই যে পরমাণুর মডেলটা দেওয়ার পরে বিজ্ঞানী বোর কি কি সফলতা অর্জন করলেন এবং কি কি সীমাবদ্ধতা রয়ে গেল, এই জিনিসগুলো আমাদেরকে এখন জানতে হবে। দেখো এইটুকু মুছে দিলাম। আসো, বোর মডেলের প্রথমে আমরা পড়ব হচ্ছে সফলতা। কি পড়ব, সফলতা। দেখো বোর মডেলের প্রথম সফলতা কি, রাদারফোর্ড পরমাণু মডেলে দেখছি ইলেকট্রনগুলো কি নিউক্লিয়াসের বাইরে ঘুরতে থাকে, কিন্তু কীরকম ঘুরতে থাকে বা কক্ষপথের আকার কীরকম এরকম কিছু বলা নাই। কিন্তু বোর পরমাণু মডেলে বলা আছে কি, যে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের বাইরে একটি বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এটা একটা মানে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে বা বৃত্তাকার নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, এটা তার একটা সফলতা। দ্বিতীয়ত সফলতা হচ্ছে কি, তার 2 নম্বর একটা সফলতা আছে, সেটা হচ্ছে যে 2 নম্বর কোনটা দিয়ে বললে তোমাদের জন্য সুবিধা হয়, আচ্ছা এটা গেল। আচ্ছা, তার আরেকটা সফলতা হচ্ছে ইলেকট্রনগুলা শক্তি মানে এক শক্তি স্তর থেকে আরেক শক্তি গেলে শক্তি শোষণ বা বিকিরণ করবে, এইরকম কোনো কথা তিনি বলেননি, শোষণ বিকিরণ সম্পর্কে কোনো কিছু বলেননি। বাট বোর পরমাণু মডেলে বিজ্ঞানী বোর বলছেন যে ইলেকট্রনগুলা এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তর গেলে কি করেন, এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে শক্তি মানে নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ করেন, উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তি বিকিরণ করেন। বিকিরিত শোষিত শক্তি নিয়ে একটা কথা বলছেন। এরপরে আর যদি বলি সফলতা, তাহলে তার কি সফলতা আসে বলতো, এর আরেকটা সফলতা হচ্ছে আলোক বর্ণালী সম্পর্কে তিনি একটা কথা বলেন। কি বলেন, আলোক বর্ণালী নিয়ে। আলোক বর্ণালী নিয়ে কি বলেন, এই শোষিত বা মানে এই বিকিরিত শক্তিটা যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করাই তাহলে কি হয়, আলোক বর্ণালী দেখা যায়। বুঝাইতে পারছি, তাহলে কি শোষিত বা বিকিরিত শক্তিকে যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করাই তাহলে কি আলোক বর্ণালী দেখা যায়। তাহলে আমরা তার সফলতা যদি লিখি তাহলে কি, রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে কিভাবে ঘুরে সেই ব্যাখ্যা ছিল না। কিন্তু বোর কি করছেন, কিন্তু বোর পরমাণু মডেলে ইলেকট্রনের
কক্ষপথ নিয়ে আছে কথা বলা আছে, বা ইলেকট্রনের নির্দিষ্ট কক্ষপথে ঘোরার কথা বলা আছে, বা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে লেখো তাহলে বেশি ভালো হয়। নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরার কথা বলা আছে। তার মানে কি, এটা তার একটা সফলতা, তাই না? 2 নম্বর সফলতা কি বললাম, রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনের কোনো শক্তি শোষণ বিকিরণ সম্পর্কে কথা বলা নাই, বাট বোর পরমাণু মডেলে বলা আছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি বিকিরণ করে, উচ্চ থেকে নিম্নতে আসলে না, নিম্ন থেকে উচ্চতে গেলে শক্তি শোষণ করে, উচ্চ থেকে নিম্নতে আসলে শক্তি বিকিরণ করে। সেই কথাটা লেখো। রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন কি শক্তি, ইলেকট্রনের শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া না থাকলেও কি করেন, কোনো তথ্য দেওয়া না থাকলেও বোর পরমাণু মডেলে বলা আছে, কি বলা আছে, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি কি করে, উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে, তাই না? শোষণ করে। এবং উচ্চ থেকে নিম্নতে আসলে কি করে, বিকিরণ করে। এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ করে, শক্তি বিকিরণ করে, তাই তো নাকি? এটাই না যে কি, রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া না থাকলেও বোর পরমাণু মডেলে বলা আছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করে, এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে কি করে, শক্তি বিকিরণ করে। ঠিক আছে, আচ্ছা এই দুইটা গেল। এরপর আরেকটা আছে দেখো, সেটা হচ্ছে যে এই দুইটা যদি বুঝে থাকো আমি মুছে দিলাম, হ্যাঁ। তাহলে দুইটা কি কি পড়লাম, একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলে কোনো কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া ছিল না, বোর পরমাণু মডেলে দেওয়া আছে, এবং ইলেকট্রনের ধাপান্তরের ফলে শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে যেটা আছে, যে কথাটা আছে সেই জিনিসটা আমরা দেখলাম। এরপর আরেকটা কি আছে, সেটা হচ্ছে যে ইলেকট্রনের যে বিকিরিত শক্তিটা আছে, এই শক্তিটা যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করে তাহলে কি হয়, আলোক হচ্ছে এক প্রকারের কি আলোক বর্ণালী সৃষ্টি হয়। ঠিক আছে, এছাড়াও তোমাদের বইয়ে আরও ছোটো ছোটো টপিক লেখা আছে, বাট মেইন দুইটা আমি লিখে দিছি। এর সাথে তোমাদের বইয়ে যে দুই একটা যদি থাকে সেটা তোমরা দেখে নিও। সফলতা গেল। এরপর আমরা কিসে যাব, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা অর্থ কি গতদিন বলছিলাম, সীমাবদ্ধতা অর্থ হচ্ছে ত্রুটি। কি ত্রুটি, মানে তার পরমাণু মডেলে কি কি ভুল আছে সেই জিনিসগুলোকে আমরা কি বলতেছি, সীমাবদ্ধতা। দেখো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি ছিল সেগুলো আমরা দেখছিলাম আগের দিন। আজকে দেখবো বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা প্রথমেই যদি বলি, প্রথম তার সীমাবদ্ধতা হচ্ছে এটাই যে
বোর পরমাণু মডেলে ইলেকট্রনগুলোর কক্ষপথ সম্পর্কে ধারণা দেওয়া আছে, বাট বলা আছে ইলেকট্রনের কক্ষপথগুলো কি বৃত্তাকার। কিন্তু পরবর্তীতে আরও ভালো করে বিশ্লেষণ করলে দেখা গেছে যে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে নয়, উপবৃত্তাকার আরও বিভিন্ন আকৃতির কক্ষপথে ঘোরে। তাহলে প্রথম সীমাবদ্ধতা কি? বোর পরমাণু মডেলে কক্ষপথ বৃত্তাকার বলা আছে, কিন্তু বাস্তবে কক্ষপথ বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকার আর আকৃতির বৃত্তাকার আকৃতির হয়। কথাগুলো আমি ছোট ছোট করে তোমাদেরকে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে এই যে ইলেকট্রনগুলা, কি বললাম? ইলেকট্রনগুলা 2 নাম্বারটা, ইলেকট্রনগুলাকে আমরা কি করলাম? বিকিরিত শক্তিটাকে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করলে দেখলাম আলোক বর্ণালী পাওয়া যায়। এই যে বোর যে পরমাণু মডেলটা দিছে, সেই বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রনগুলার মাত্র একটি আলোক বর্ণালী দেখতে পাওয়ার কথা। কয়টি? একটি আলোক বর্ণালী দেখতে পাওয়ার কথা। কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে যদি আমরা দেখি তাহলে কি হয়? শক্তিশালী যন্ত্র দিয়ে দেখলে দেখি যে আমরা একটি আলোক বর্ণালী না, অনেকগুলো আলোক রশ্মি সৃষ্টি হয় বা স্পেকট্রাম সৃষ্টি হয়। তাহলে কি? এটা যদি বলি বিকিরিত শক্তি প্রিজমের মধ্য দিয়ে, বিকিরিত শক্তি কি বললাম? প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে বোর মডেল অনুসারে একটি আলোক বর্ণালী পাওয়ার কথা, তাই নয়? একটি আলোক বর্ণালী পাওয়ার কথা। কিন্তু কি শক্তিশালী যন্ত্র দিয়ে যদি দেখা হয়, শক্তিশালী যন্ত্র দিয়ে দেখলে দেখা যায় যে কি বললাম? অনেকগুলো আলোক বর্ণালী পাওয়া যায়। দেখা যায় এতে অনেক আলোক বর্ণালী রয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা ছিল, সেটা কি? যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনগুলো কিভাবে ঘোরে সেটা বলা যায়, বাট একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুগুলা কিভাবে ঘোরে এই ব্যাখ্যাটা দেওয়া যায় না। ঠিক এরকম এক এবং একাধিক নিয়ে বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা আছে। সেটা কি? বোর পরমাণু মডেলের এই সীমাবদ্ধতা হচ্ছে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। 3 নাম্বার কি? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেওয়া গেলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেওয়া যায় না। এই যে 3টা কথা বললাম, এই 3টাই হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং সফলতা বললাম। তো তোমরা এখন যেগুলা পড়াচ্ছি এগুলা তোমরা প্রত্যেককে আশা করি মেইন বই খুলে দেখো। মেইন বই খুললে দেখবা আমি বোর্ডে যা পড়াচ্ছি সেম তোমাদের বইয়ে এই জিনিসগুলাই আছে। আমি এখানে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা এখন বই পড়লে সব কিছু বুঝতে পারবা।
তো আজকে আমরা কি শিখলাম? বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের সাফল্য, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী দিন থেকে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা শুরু করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।